তো দেখো সকাল সকাল বাজার থেকে নিয়ে আসলো। এখানে অনেক রকমের সবজি আছে, ঢেঁড়স, টমেটো, শসা, লেবু আছে, তারপরে করলা, কচুরমুখী আছে, আলু আছে, ধনেপাতা আছে। তো আর তার সাথে এনেছে মাছ, এই যে। তো এবার এই যে এই সবজিগুলো ধুয়ে তারপরে ফ্রিজে রাখবো, আর মাছটাকে চলো নামিয়ে রাখি। ভাবলাম চলো মাছটাকে আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করেই তারপরে ফ্রিজে রেখে অন্য কাজ শুরু করি, কারণ মাছটাকে আগে ধুয়ে নিয়ে তারপরে ফ্রিজে রাখাই ভালো। ফ্রিজ থেকে বার করে ধোয়াটা অনেকটা হয়ে যায়, কারণ বরফ মানে ঠান্ডায় রক্ত টক্ত সব লেগে থাকে। ওই কারণে আগে ভালো করে বেশ ধুয়ে নিলাম, লবণ টবণ দিয়ে কিন্তু ধুয়েছি খুব সুন্দর করে। ভয়ই লাগে এদিকে তো জঙ্গল, ফুল তুলতে আসা একটা রিক্সের মধ্যে। এক দুইটা ফুল নেবো, ওদেরও পূজা হয়নি। নিচে পড়ে ফুলগুলো নষ্ট হচ্ছে, ওই দেখো। আর নানি, ওদেরও পূজা আছে। ওই যে আমাদের বাড়ি, এখান থেকে আমাদের বাড়িটা অন্যরকম লাগে। হয়ে গেছে না, আজকে ছিল। তারপরে তিথি নক্ষত্র থাকে না, 12টা পর্যন্ত টাইম ছিল। আজকে একটা নীলকণ্ঠ ফুল ফুটেছে গাছে। আজকে একটা কি সুন্দর অলকানন্দা ফুলও ফুটেছে, দেখো। আরো কুড়ি আছে, ফুটবে, 2-3 দিন থাকবে ফুলটা। তো দেখো ভাবলাম চলো এই জায়গাটা একটু পরিষ্কার করি। ড্রেসিং টেবিলের উপরে ওই যে ওই দিনের পর্দার কিছু টুকরা আছে, মানে 2-3টা টুকরো আছে। তো একটা টুকরো ভাবলাম চলো ড্রেসিং টেবিলের উপরে পেতে দিই। এমনিতেও তো মানে এমনি খালি থাকলে নোংরা ভরে। তোমরা এর আগেও বলেছিলে আলমারির উপরে রাখার জন্য। তো আলমারির উপরেও দেখো আমি কিন্তু কাপড় দিয়ে রেখেছি, আর ড্রেসিং টেবিলের উপরেও কিন্তু আরেকটা কাপড় দিয়ে দিচ্ছি, তাতে করে নোংরাটা কাপড়ের উপরেই পড়বে। তবে এই ড্রেসিং টেবিলটা জানি কেমন, মানে কি বলো তো, যে বৃষ্টি টিষ্টি হচ্ছে না, একটু কেমন ছাতা ছাতা পড়ছে। মানে এটা কি একটা বোর্ডের যেন তৈরি, অনেকটা ওজনও কিন্তু আছে ড্রেসিং টেবিলটার। মানে এগুলো কিন্তু প্লাইয়েরও না, আবার কাঠেরও না, কীরকম একটা বোর্ড দিয়ে যেন তৈরি। যাই হোক, বেশ ভালোই আর কি। বর্ষাকাল জন্যে তো সব কিছুতেই সমস্যা, টিন, লোহা এগুলোতেই জং ধরে যায় যদি বৃষ্টির ফোঁটা পড়ে। আর বাকি তো রইলো এগুলো জিনিসপত্র। ঘরটাও মুছবো, তবে তার আগে ঘরটা ঝাড়ু দিয়ে নিই। আর আরেকটার অবস্থা দেখো, বারবার লাইট অফ করছে, অন করছে। বাচ্চাদের আর কি, এগুলোই খেলার জিনিস। আর ও বলছিল সাউন্ড বক্স চালিয়ে দিতে, তো আমি বলি সাউন্ড বক্স এখন চালানোর সময় নিব না, আমি ভিডিও করছি, এই মোবাইল দিয়ে চালাতে হবে। তো ভিডিও করলে এদিকে তো চালানো যাবে না। আর মিকির মানে হচ্ছে, ও কোথায় গেল, বাবা কোথায় গেল, মানে এক একজনের উদ্দেশ্য এক এক রকম। কবে যে ঘুটুনের সমস্ত লোম একদম পড়ে গিয়ে তারপরে নতুন করে একদম গজাবে আর লোম পড়বে না, সেই দিনটার অপেক্ষা করছি। ওদেরকে শুধু মানে কি বলতো, যে শো অফের জন্য তো আর নিয়ে আসিনি। আমি যখন ছোট ছিলাম তখন থেকে আমার বিড়াল, কুকুর এগুলোর প্রতি ভীষণ নেশা। একদম ছোটোবেলাতেই যখন আমি বুঝতে শিখেছি, তখনই আমি দেখেছি আমাদের বাড়িতে একটা বিড়াল ছিল, যেটা আমার দাদা এনেছিল। এবং বিড়ালটা ছিল আমার থেকে বয়সে বড়, জানো তো। মানে আমার জন্মের আগেই আমার দাদা বিড়ালটাকে এনেছিল। তো বিড়ালের বয়সও কিন্তু 12 বছর, কুকুরেরও বয়স কিন্তু 12 বছর পর্যন্ত, মানে গড় আয়ু, বছর বলছি, বয়স বলছি, গড় আয়ু 12 বছর, তার বেশি কিন্তু ওরা বাঁচে না। তো এবার বিড়ালটাকে না আমি ডাকতাম মিনি দাদা, মিনি দিদি, এরকম করে ডাকতাম। তো যাই হোক, ছোটোবেলাতেই ওই আমি যখন ছোট তখনই ওই বিড়ালটা মারা যায়। তো তারপরের থেকে দাদা আরও আনে বিড়াল, আমিও আনি। যখন মানে আমার যদি কোনো একটা বিড়াল পছন্দ হলো, বাচ্চা আনার জন্য খুব মানে বায়না। এখন হয়েছে আমার দাদার ছেলেগুলো এমন হয়েছে। তো বিড়াল, কুকুর আমার আগের থেকেই খুব পছন্দের। এবার বিয়ের পরে এখানে এসে কিন্তু আমি একটা বিড়াল এনেছিলাম, মিনি। অনেকেই কিন্তু আগের ব্লগে তোমরা দেখেছো।
তো সেই মিনিও কিন্তু ছিল আমার পোষ্য, আর মিনিটাকে মারতে মারতে শেষ করে ফেলেছে। মানে এরা কি বলো তো, এদেরকে তো আর বাড়িতে বেঁধে রাখা যায় না। এরা মানুষের বাড়িতে গিয়ে মাছ ফেলে খাবে, এটা খাবে ওটা খাবে। তো মানুষ সবাই তো আর সমান না, কেউ তাড়িয়ে দেওয়ার জন্য মারে, আর কেউ জেদ তোলার জন্য মারে। তো সেইভাবেই বিড়ালটাকে মেরে ফেলেছিল মারতে মারতে, লাস্টে ওর কোমরটাই মানে ভেঙে দিয়েছিল। তো যাই হোক, এবার ওই বিড়াল যাওয়ার পর একটা কুকুর এনেছিলাম, নাকি তার আগেই মনে এনেছিলাম, হ্যাঁ তার আগেই এনেছিলাম, মুগলি। তার আগে আবার একজন ছিল ডাফি। তো ওরা হচ্ছে দেশি। তো আমি তো তখন ভিডিও করতাম না, তো শুধুমাত্র যে শো অফ ওইটাই বলছিলাম। যে অনেকেই বলে যে ব্লগাররা মানে কুকুর আনেই, কিন্তু সেটা না, আমি কখনোই ব্লগার হওয়ার পর আনিনি। আমার ছোটোর থেকেই এগুলোর প্রতি নেশা। আমার মানে কি বলবো, আমার এত ভালো লাগে এদেরকে। তো যাই হোক, একটা কথা কি, যে এদের মানে ঘুটুনের এখন এই যে বছরে 2বার লোম পড়ে, এটা তো সহ্য করতেই হবে। আমাদেরও তো চুল পড়ে, তাই না? তো সেটা কি আর করা যাবে। আর কিছুদিন সহ্য করলে হয়তো সবটা ঠিক হয়ে যাবে। আর অনেকে ভাবে যে আমাদের পেটে না হয় কত লোম যায়, আমরা তো চোখ দিয়ে দেখে খাই, তাই না? খাবার রান্না করার সময়ও আমি দেখেই রান্না করি, কখনোই মানে লোম থাকে না। যতটা লোম ফ্লোরে দেখা যায়, কারণ ওরা খাটের মানে ও খাটের নিচেই থাকে, আর খাটের নিচে থাকে জন্য ওর লোমটা মানে নিচেই বেশি থাকে। কিন্তু খাওয়ারে কেন যাবে? আর খাওয়ারে লোম গেলে এতদিনে পেট খারাপ হতো, তাই না? লোম যদি পেটে যায় তো খারাপ হবেই পেট, কিন্তু সেটা কিন্তু কোনো দিনও হয়নি। তো যাই হোক, দেখো আবারও কতগুলো লোম ফেললাম, কারণ এই যে বললাম না, ওর লোম সব ঝরে পড়ে যাচ্ছে, নতুন করে গজাবে জন্য। আর ঘরদোর সব ঝাড়ু দিয়ে নিলাম। তবে ও বলছে আজকে আর মোছার দরকার নেই, একসঙ্গে এত কাজ করে তো তারপরে তুমি অসুস্থ হয়ে যাও। তো ওই জন্য ভাবছি চলো ভালো করে তো ঝাড়ুই দিয়ে নিলাম। আজকের খেজুরটা ভালো। সাথে সাথে দিয়ে দাও। আগে 250 গ্রামের দুটো না? হ্যাপিলো খেজুরের নাম, হ্যাপিলো ওমানি ডেটস। মা করছে এদিকে রান্না। স্নান করে আসলাম, স্নান করতে গিয়ে 1 বালতি কাপড়ও ধুয়েছি। কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম, তো ভাবলাম একদম একবারে কাপড় ধুয়ে স্নান করে নিই। আর মাথাটা ভেজা থাকলে মানে চুল ভেজা থাকলে আমার যে গা কী পরিমাণে ঘিন ঘিন করে, মানে চুল স্নান করে এখন আরও ছোটো হওয়ার মানে চুলটা যখন ছোট করেছি, এখন চুলটা বেঁধে স্নান করলেও পুরো চুল ভিজে যায় আর কি। আর যা গরম, এমনিতেই স্নান করার পরে এসে মানে কাপড় চোপড় মেলতে মেলতে ঘেমে যাই। তো কাপড়গুলো মেলে দিয়ে বাড়িতে গিয়ে তারপরে পুজো ঘরে ঢুকবো। বাসনগুলো মাজতে হবে ঠাকুরের, দেখলাম খুব নোংরা হয়েছে ঠাকুরের বাসন। আর নোংরা থাকলে না আমার একদমই মানে ইয়ে হয় না, যে আমরা তো পরিষ্কার থালায় খাই, তো ঠাকুর কেন নোংরা থালায় খাবে? তো সেই জন্য আমি যেদিনই মানে পুজো করতে ঢুকি আগে বাসন ধুয়ে তারপরে। তো দেখো ও করছে প্যাকিং, আর আমি স্নান করে এসে সিঁদুর করলাম। শরীরটা ভীষণ খারাপ, যার কারণে আমি কালকেও ভিডিও করিনি। আর অ্যামাজন থেকে আমাকে টাকাটা রিফান্ড করে দিয়েছে, 456 টাকা রিফান্ড করেছে। আর সেই টাকা দিয়ে কিনেছিলাম খেজুরটা। একটু কম লাগছে না? তুমি কি টাকা পে করছো নাকি এখন? হ্যাঁ হ্যাঁ, আমি তো এটাই তো বললাম, অ্যামাজন পে থেকে পেড করে দিয়েছিলাম, ওরা রিফান্ড করে দিয়েছে। তারপরে আমি ওই দিনই অর্ডার করেছি, মানে আমাকে 4 ঘন্টা টাইম দিয়েছিল, আমি 2 ঘন্টা পরে চেক করে দেখি টাকাটা চলে এসছে। অ্যামাজন এই দিক দিয়ে থেকে ভীষণ ভালো। এর আগেও আমি একটা মেডিসিন আমার অর্ডার করেছিলাম, তো মেডিসিনটা খারাপ এসেছিলো। তারপরে আমি বলেছিলাম যে এরকম এরকম, মানে ও ফোন করে বলেছে। তারপরে ওরা রিটার্ন নেয়নি, প্রোডাক্ট রিটার্ন না নিয়েই টাকা রিফান্ড করে দিয়েছে। সেটা আরও ছিল 3000 টাকার, আরও অনেক আগে, মানে অনেক আগে বলতে তাও বলা ভুল, 1 বছর আগে কলকাতা থাকতে। তো যাই হোক, মা ওইদিকে রান্না করছে, আমি এখন এই যে পুজোতে ঢুকবো। আর রান্না করছে আলু দিয়ে মাছের ঝোল, তার সাথে ঢেঁড়স ঝাল আর কি, ঢেঁড়স দিয়ে মাখা মাখা গন্ধ বাড়িছে তো আলু দিয়ে মাছের ঝোল। ঢাইকা রাখো। মা আগাগোড়াই এই আলু দিয়ে মাছের ঝোলটা দারুণ করে। তো আজকে আমি তো তোমাদের দেখালাম যে কতগুলো সবজি এনেছে, তারপরেও আমি মাকে এটাই বললাম যে তুমি আলু দিয়ে মাছের ঝোলটা করতে পারো, খুব সুন্দর, ওটা করো, বেশ হয় খেতে ওটা। এটা কালকের তরকারি না? বাপরে, আজকে আমাদের ডাবল ডাবল মাছের তরকারি। আর ঢেঁড়সের চচ্চড়িটাও তো করবা। এটা জাল দিয়ে তারপরে ভাত হয়ে গেছে। তো চলো, মা রান্নাতে ব্যস্ত।
আগে তো এরকম হতো, পিঠা বাজতো যখন প্রথম প্রথম, না শানু? সাগর বলছিল না পিঠা বাজলে কথা বলতো না যে মা, তাই না? চলো পুজো দিন। দেখো ঠাকুরের বাসন নিয়ে এখানেই বসে পড়লাম, তবে বাইকটা ওখানে আছে তো ওখানে আর ঠাকুরের বাসন ধোয়া যাবে না। আর ঠাকুরের কলস দিয়ে জল নিয়ে এসে এখানেই দুটো গামলা আছে, আর দুটো গামলার মধ্যে উলট পালট করে আর কি বাসনগুলো ধুয়ে নেব। রোদও উঠেছে যা, মানে সারা বারান্দায় রোদ, আমি যাব কোথায়? তো এখানে বসেই আর কি বাসন মেজে নিচ্ছি। এই পাশে পুরোটা জায়গায় রোদ, তাও তো আমার গায়ে রোদ লাগছেই। আর ভেবেছিলাম যে পিতম্বরী দিয়ে মাজবো না, শুধু ভিমবার দিয়ে মাজবো, তারপরে দেখলাম যে না, পিতম্বরী দিয়ে ভালো পরিষ্কার হবে। আর এই যে দেখো, আমি এক কাজে ঢুকলে আরও 10টা কাজ আমার হাতের সামনে চলে আসে। ঠাকুর ঘরে পুজো দিতে ঢুকেছি, প্রথমে দেখলাম বাসনগুলো নোংরা, তো বাসন ধুয়ে নিলাম। তারপরে দেখি এই যে গোপালের ড্রেস, লক্ষ্মীর ড্রেস, আসনের কাপড়, যা এই একটা মানে প্লাস্টিকের মধ্যে মডুলারের উপরেই ছিল। সেই কবে কলকাতা থেকে আসার পর ব্যাগটা খোলা হয়েছিল, তো এটা এইভাবেই ছিল। তো আমি ভাবলাম চলো আজকে একদম গুছিয়ে রাখি। আর মডুলার টডুলার খুব নোংরা হয়েছে, এগুলো একটু ঝেড়ে পুছে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর গোপালের ড্রেসগুলো আলাদা রাখলাম, গোপালের শীতের ড্রেস আলাদা রাখলাম, তার সাথে লক্ষ্মীর ড্রেস মানে শাড়ি, তারপরে ব্লাউজ, এগুলো সব আলাদা রেখেছি। দিয়ে আসনের কাপড়টা আবার আলাদা রাখলাম, আসনের অনেকগুলো কাপড় আছে আর কি, তো সেগুলো সব আলাদা আলাদা করে মডুলারের মধ্যে গুছিয়ে রেখেছি। আর ওই যে লাল ঝুড়িটা দেখতে পাচ্ছ, ওটার মধ্যে রেখেছি গোপালের ড্রেস। তো এটা মডুলারের উপরেই রেখে দেবো, দিয়ে এখানে রেখে দেবো। আর তাহলে আর এটা প্লাস্টিকের ভিতরে ভরা আছে, নোংরাও পড়বে না, খুব সুন্দর থাকবে। মডুলারটা সরিয়েও দেখি খুব নোংরা, তো এটাও ঝেড়ে নিলাম। আর এই যে ঝুড়িটা দেখতে পাচ্ছ, এটার মধ্যে রয়েছে ঠাকুরেরই সব ধুনো টুনো, মানে যা লাগে পুজো করতে। তো এটাও খোলা হয়নি, তো আজকে আমি খুলে চেক করলাম যে আর অন্য কিছু আছে কি না। তো একটা প্রদীপ বার করলাম এখান থেকে, আর একটা হচ্ছে পিতলের একটা প্লেট, তো এটাকেও মডুলারে রেখে দিলাম। সব কিছু সুন্দর গুছানো থাকলে, ঠাকুরের ঘর পরিষ্কার থাকলে পুজোতে বসেও একটা মনে শান্তি, জানো। মানে রোদ উঠলে বিশেষ করে আমার কাজের এনার্জি আরও দ্বিগুণ বেড়ে যায়। মানে রোদ উঠলে মনে হয় যে ঘর দুয়ার একদম ঝকঝকে তকতকে পরিষ্কার করে নিই, এরকম থাকবে, নোংরা থাকবে, দেখতে কেমন লাগে। আর সবচেয়ে বড় কথা, ঠাকুরের জন্যই আমরা, তো ঠাকুরকে রাখবো নোংরা জায়গায়? তো যতই কষ্ট হোক আমি ঠাকুরঘর ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর মানে নারকেলের ছোবা অনেক দিন ধরে নেই, নারকেলের ছোবা যেমন নেই তেমনি ধূপও দেখানো হয় না। তো দিনাটা যাব হয়তো কাল পরশু, গিয়ে একদম যা যা দরকার সব কিছু নিয়ে আসবো। তো এই যে ঠাকুরের ঘরের সামনেটাও ঝাড়ু দিয়ে নিলাম, এখন হাত পা ভালো করে ধুয়ে এসে পুজোয় বসবো। তো দেখো ভাত বেড়েছে ও, আর এই হচ্ছে আলু ঢেঁড়স দিয়ে ঝাল করেছে, আলু দিয়েছে। আমি আলুর কথা বলিনি যদিও, যাই হোক খেতে অবশ্যই হয়তো ভালোই লাগবে। আর এই হচ্ছে আলু দিয়ে মাছের ঝোল। দেখতে দেখতে বিকেল হয়ে গেল। আমার সাথে যাওয়ার জন্য এখানে দাঁড়িয়ে আছে, খালি একটা ডাক দিব বাস, তাতে চলে আসবে। আয়, ওই দেখো এত যে কথা বুঝে। কাপড়গুলো মেলে দিয়েছি, শুকিয়েও গেছে মনে হয়, খুব রোদ উঠেছিল আজকে। না শুকায়নি, এখনো ভেজা। কুলে উঠলো। ওর কালার পাল্টায়, কালারই এমন, কালারই ব্রাউন হয়, সাদা হয়। একদম ধবধবা সাদাটা অত ভাল লাগে না, এটা ঠিক আছে। ও মেয়ে না, মেয়ের জন্য তো সুন্দর। দেখো কি দেখো, ওর লোম পড়ার এখন সময়। ঝাল দিয়ে দাও। এই যোগ আছে।
কে আসলো মিকো? কে আসলো? গুটন, আসো তাড়াতাড়ি, এদিকে আসো। গুটন কি এখন বাইকও চালাবে? বুলেট চালাবো। বুলেট চালাবে? গুটন, গুটন তো আমাদের এই বুলেটে চড়ে তো গেছেও। আদি ডাইকো না, ডাইকো না, ডাইকো না, ওর বাবা আসছে। জানলা দিয়ে দেখো। একটু এদিকে তাকাবে, ছবি তুলি, এদিকে তাকাও। শুভ বিকেল। তো আমরা দুজনেই দেখো সুন্দর করে রেডি হয়ে নিয়েছি। ও পরেছে একটা মেরুন কালারের পাঞ্জাবি। মহাশ্রাবণী মাসের প্রথম সোমবারে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সেটাই, আজকে হচ্ছে শ্রাবণী মাসের প্রথম সোমবার। আর আজকে হচ্ছে আমাদের বাজারে রেলি হবে। দুর্গা মণ্ডপ থেকেই মানে রেলিটা বের হয়ে সারা বাজার ঘুরবে এবং প্রচুর লোক হবে। আমি তো পরেছি যে এই শাড়িটা, আর ও পরেছে এই পাঞ্জাবি। পরে এখন আমরা যাচ্ছি, আমাদের আগে অনেকে চলেও গেছে, আমাদের লেট হলো। রেলি শুরু হয়ে গেছে, হ্যাঁ আমরা গিয়ে ধরবো। সেটাই। তো চলো তোমাদের সঙ্গে পুরো শেয়ার করবো। এলাকার কি পরিক্রমা করবে? হ্যাঁ, তোমাদের সঙ্গেও শেয়ার করবো যতটা পারি। চলো যাওয়া যাক। আমরা গেছিলাম প্রোডাক্ট জমা দিতে। প্রোডাক্ট জমা দিয়ে দুজনে মিলে তাড়াতাড়ি করে বাড়ি আসলাম। এসে ঝটপট করে স্নান করলাম আমি। তারপরে ও ইস্ত্রি করলো ওর পাঞ্জাবি প্যান্ট। ততক্ষণে আমি খেতে বসলাম। তারপর ওর ইস্ত্রি করা হলে পরে ও খেতে বসেছে। তারপরে দুজনে, ও স্নান করেছে, তারপরে দুজনে রেডি হয়ে এখন যাচ্ছে। এর আগেও যখন বাড়িতে ছিলাম 2 বছর আগে, তখন এই এরকম শ্রাবণী মাসের এই র্যালিতে আমরা গেছিলাম, কিন্তু 2 বছর মিস করেছি খুব। এখন বাড়ি আসার পরে এখন আবার মানে যেতে পারছি এইসব অনুষ্ঠানে। আর এই ধরনের অনুষ্ঠানে না যেতে পারলে খুব খারাপ লাগে। কি বলো তো, সবসময় তো সমান থাকে না মানুষের পরিস্থিতি। তো যখন কলকাতায় ছিলাম তখন যেতে পারিনি বলে খুব খারাপই লাগছে। এখন আমরা সবটাতে অ্যাটেন্ড করব। হ্যাঁ, এখন আমরা সব কিছুতে অ্যাটেন্ড করতে পারছি। যাবই। যাই হোক, চলো। রেলি চলে গেছে, আমাদের প্রথমে যাচ্ছে। কত মানুষ হয়েছে বুঝতে পারছো? এটা হচ্ছে সোমবারের শ্রাবণ মাসের মহা সোমবার র্যালিটা ছিল। আর হচ্ছে এটা নাজিরহাট বাজার থেকেই কিন্তু, মানে নাজিরহাট দুর্গা মন্দির থেকেই কিন্তু আয়োজন করা হয়েছে। ভীষণ আনন্দ করেছি আমরা। এই
এই যে শ্রাবণ মাস পড়েছে, মানে প্রতি সোমবারে জল ঢালতে আসবে আমাদের এই নাজিরহাটের দুর্গা মন্দির, দুর্গা শিব মন্দির, এবং আমরাও কিন্তু যাই এখানে জল ঢালতে, এবং বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে। তোমরা যারা যেখান থেকে ভিডিও দেখতে পাচ্ছ, যদি আমাদের আশেপাশে কেউ হয়ে থাকো তো অবশ্যই আমাদের মন্দিরে এসো জল ঢালতে। সকলে মিলে একসাথে আগের স্লোগানটা হবে তো, সকলে মিলে একসাথে তুমি কে আমি কে, তুমি কে আমি কে, আরো জোরে একসাথে তুমি কে আমি কে, তুমি কে আমি কে, তুমি কে আমি কে, তুমি কে আমি কে। এত ভোলানাথের ভক্ত মানে ভাবতেই পারছি না, এত মানুষ হয়েছে, ছেলে মেয়ে বাচ্চা বয়স্ক সবাই এসছিল। আর তুমি কে আমি কে আর কে ভাবা, মানে ভোলানাথের ভক্ত আর কে, এরকম স্লোগান। আর তার সাথে মানে সারা গ্রাম পরিক্রমা। অনেক জল টল দেওয়ার ব্যবস্থা ছিল, জুসের ব্যবস্থা ছিল, আর এটা হচ্ছে টাটা গ্লুকন, মানে সবাইকেই দেওয়া হয়েছিল। বিশ্বেশ্বরী নমস্তুতে। সারা দিন তোমাদের সামনে এসে এক ফোঁটা কথা বলার মতো সেই এনার্জিতে ছিলাম না, কি বলবো, শরীরটা এত খারাপ আমার। তো যাই হোক, এখন শরীর মোটামুটি ঠিক আছি, মানে শরীর না ঠিক হলেও মনের দিক দিয়ে থেকে একদম স্ট্রং। এই জন্য রেডি হলাম, লাইভে যাচ্ছি। ওইগুলো সব সেট আপ রেডি করে দিয়েছে, কার্পেট পেতে দিয়েছে, নাইটিগুলো বার করলো, মানে কোন কোন নাইটিগুলো আজকে দেখানো হবে সব তো এই যে শোকেসের ভিতরে থাকে এখান থেকে বের করে দিয়েছে। আর রিং লাইট ছাড়াই এখন আমি লাইভে যাই, কারণ রিং লাইট দিয়ে লাইভ করার পর 1 ঘন্টা মানে তাকিয়ে থাকার পর যখন নর্মাল চোখে তাকাই বা চশমা দিয়ে তাকাই, আমার এই চোখটা দিয়ে পুরো ঝাপসা দেখি। তো এটা রিং লাইটের, এত লাইটের কারণে এটা হয়েছে। তো ওই জন্য ওকে বলেছি যে, মানে ওই বলেছে যে রিং লাইট ছাড়াই তুমি লাইভে যাবে এখন থেকে। তো যাই হোক, লাইভে যাচ্ছি, জানি না শরীর কতটা কি ঠিক থাকবে।
সারা দিন প্রচণ্ড পরিমাণে গরম, প্রচণ্ড পরিমাণে কাজের চাপ। ঠাকুরঘরে ঢুকে অনেক কিছু তোমাদেরকে আমি শেয়ারই করিনি। ঠাকুরের আসন টাসন সব পরিষ্কার করেছি, ঠাকুরের উপরের যে ছাউটা ওইটা। তো ক্যামেরা অন করব আবার করবো, ঝটপট করে পরিষ্কার করে পুজো দিয়ে বেরিয়েছি। তো সেটা আর তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না। এমন অনেক ধরনের কাজ আছে যেগুলো ক্যামেরাবন্দি করাই হয় না। মানে কি বলবো, বাড়িতে অনেক দিন না থাকার কারণে। এই যে দেখো 2 দিন আগে এগুলো সব পরিষ্কার করেছি, আবারও মাকড়সার জাল করেছে। এই যে দেখো, আজকে মঙ্গলবার ছিল তাই ঘর দুয়ার এগুলো ঝাড়িনি। শনি মঙ্গলবার বৃহস্পতিবারে নাকি মাকড়সার জাল ভাঙতে হয় না। কালকে দেখি পরিষ্কার করা যায় কিনা। এই মাত্র লাইভ থেকে বেরিয়েছি, এখন বাজে 10টা 10 আর 62 মিনিট লাইভ করেছি। লাইভ করে লাস্টে বুক ব্যথা করছিল আমার, মানে এখানে ভীষণ ব্যথা হচ্ছে, হতে পারে অ্যাসিডিটির জন্য। যাই হোক, বুকিং করার সাথে সাথেই তো বুকিং বলছি, লাইভ করার সাথে সাথেই বুকিং চলে। আর ও মানে প্যাকিংও করে ফেলে যেন এগুলো জমে না থাকে, ঠিক আছে। তো যাই হোক, এখন একটু রেস্ট নেব, খাবো একটু পরে। আজকের কালেকশানগুলো যা ছিল না, মানে অসম্ভব সুন্দর, একটার থেকে আর একটা কালেকশান ভালো ছিল আজকে। রাতের খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, আর দরজা টরজা সব বন্ধ করে দিয়েছি, শুধু জানালাটাই খোলা, যে গরম। আর ওই যে দেখো সব গুছিয়ে রেখেছে, যেগুলো বুকিং হয়েছে সেগুলো এই সাইডে, যেগুলো বুকিং হয়নি সেগুলো ওই সাইডে। বললাম না, ও দেখে তারপরে আবার তো বুকিং করতে হয়, মানে বুকিং নিতে হয়, ওই কারণে সব জিনিসগুলো লাইভের পরে এখানেই রাখে। আর ভিজিয়ে রেখেছে সব আর কি ড্রাই ফ্রুটস। আমরা কিন্তু রেগুলারই ড্রাই ফ্রুটস খাই, মানে ভিডিওতে দেখানো হয় না। ছোলা, তার সাথে ওই দেখলে ওই দিন কিনে নিয়ে আসলাম কাজু, আমার ছিল আগের থেকেই। আর হচ্ছে তোমার কিশমিশও ছিল, শুধুমাত্র ওই দিন কাজুটা কেনা হয়েছিল। আর আজকে খেজুরটা এসছে, খেজুরটা আজকে খাওয়া হয়নি, কালকের থেকে খাওয়া হবে। তো খালি পেটেই মানে ড্রাই ফ্রুটসটা খাচ্ছি আমরা দুজনেই, খালি পেটেই নাকি খেতে হয়। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আরেকটা খুশির কথা জানাই তোমাদের, 24 তারিখে ডাক্তার দেখাতে যাচ্ছি কোচবিহারে। আবার নতুন করে শুরু হচ্ছে আমার ট্রিটমেন্ট নতুনভাবে। মানে যেখানে কলকাতা দেখাতাম সেখানে তো অবশ্যই দেখাবো, কারণ ওখানে আমার টাকা জমা দেওয়া আছে 1 লাখ টাকা। আর 1 লাখ টাকা জমা দেওয়া থাকলে তো বুঝতেই পারছো, আমার ওখানে এমব্রিও রেডি। এখন শুধুমাত্র আমি রেডি হলে আমাকে পুশ করতো এমব্রিও। তো এবার যেহেতু আমারই মানে হচ্ছে না রেডি, আমি মানে হচ্ছে না নাকি ওনারা ঠিকঠাক মতোই করতে পারছে না, আমি বুঝতে পারছি না। যাই হোক, এই জন্য একটা সেকেন্ড অপিনিয়ন তো নেওয়া, তোমরাও বলেছো, ওই কারণে আমরা কোচবিহারে দেখাচ্ছি। কোন ডাক্তার আমি আগেই বলছি না, নাম বললে তোমরা সকলেই চিনবে। শিলিগুড়ির থেকে আসছেন উনি, এখানে কোচবিহারে বসবে 24 তারিখে, এবং আমি অ্যাপয়েন্টমেন্টও নিয়েছি ফোন করে। তো অ্যাপয়েন্টমেন্ট মানে ধরো যেদিনে নিয়েছি 24 তারিখ, তার আগের দিন উনি ফোন করে টাইমটা বলে দেবে। তবে যদিও ওই দিনই বলেছে, যদিও যে সকালবেলা থেকে মানে সকাল সকাল আসবেন, তাহলে আপনার সিরিয়ালটাও সকালেই পড়বে, এই আর কি। তো এটা আমার কাছে বড্ড বেশি একটা খুশির খবর, কারণ ট্রিটমেন্ট বন্ধ করে থাকতে পারছি না। রেস্ট আমার দ্বারা 6 মাস হবে না বলতেও ভুল, মানে আমি সেরকমভাবে আমি জানি না এখন আমাকে ডাক্তারবাবু দেখে কি বলে, কেমন ট্রিটমেন্ট শুরু করে। তো কলকাতায় যেটা করেছিলাম যে 3 মাস পরে পরেই যে ধরনের ওষুধগুলো খেতাম, সেগুলো হয়তো এখন যদি উনি দিতে চায় আমি না করব হয়তো, বা অন্য টাইপের যদি এখন উনি ট্রিটমেন্ট করা শুরু করে বা অন্য টাইপের পদ্ধতি, তাহলে হয়তো আমি শুরু করতেও পারি। মানে এখনও পর্যন্ত ঠিক নেই, আগে ওনাকে দেখাই, প্রেসক্রিপশান দেখে উনি কি বলে এবং আমার অবস্থা কি আছে না আছে উনি কি বলে সেটাই আর কি মানে জানার আগ্রহ বর্তমান। 24 তারিখ ও না করেছিল আমাকে যে এখনই করার দরকার নেই, তা আমি বলছি আমার এরকম করে ভালো লাগছে না, চোখের সামনে সবাইকেই দেখছি ট্রিটমেন্ট হয়ে সাকসেসও হয়ে যাচ্ছে। আর বয়সও তো দেখতে দেখতে বেড়েই যাবে এখন, না বয়স একটা দিন যাচ্ছে মানে আমাদের বয়স মানে বেড়ে যাচ্ছে। তো ওই কারণে বললাম যে চলো দেখাই, যেহেতু এটা একটা সুযোগ যে উনি আসছে কোচবিহার, আমাদের শিলিগুড়ি যেতে হবে না, ওই কারণেই চলো তাহলে কোচবিহারে দেখিয়ে নিই। ডাক্তার তো একই, শুধুমাত্র জায়গাটা পরিবর্তন। চলো আজকের ভিডিও এখানেই শেষ করি। আশা করি যে যেখানে আছো ভালো থাকবে, সুস্থ থাকবে। ফিরে আসছি কালকে নতুন আরেকটা ভিডিওর সাথে। টাটা, গুড নাইট।